হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ইথানল এবং ভারতবর্ষের এনার্জি ক্রাইসিস বা এনার্জি সিকিউরিটিজের জন্য গভর্নমেন্ট যে পদক্ষেপগুলো নিচ্ছে সেটা কতটা জাস্টিফাইড, এবং তার সাথে এই বিষয়টা রিসেন্ট টাইমে একটা বেশ বড় রকমের কন্ট্রোভার্সি তৈরি করেছে। তো এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যারা অলরেডি ইথানল বেসড যে থিমটা চলছে সেটার মধ্যে যারা ইনভেস্টমেন্ট করেছেন বা আগামী দিনে যারা করতে চলেছেন তাদের জন্য এই ডিসকাশনটা ভীষণ রকমের ইম্পর্ট্যান্ট, রাইট? আজকের এই ডিসকাশনে আমরা হোলিস্টিক্যালি টোটাল জিনিসটা দেখার চেষ্টা করব। ইথানল বেসড যে আমাদের ফুয়েলটা আসতে চলেছে সেই টাইপ অফ মডেল এর আগে ব্রাজিল এবং আমেরিকা এরা কিন্তু অ্যাপ্লাই করেছে। তারা কোন জায়গায় দাঁড়িয়ে তারা কিভাবে করলো, কোন সময় থেকে করলো, এবং ইন্ডিয়া যেটা আজকের ডেটে করতে চলেছে এটার ফিউচারটা কি হতে পারে সেই বিষয়টা নিয়ে ডিসকাশন করব। এটা ডেফিনেটলি একটা ইনভেস্টমেন্ট থিম বলা যেতে পারে এবং সেই ইনভেস্টমেন্ট থিমটার ওপরেই আজকের টোটালি ডিসকাশনটা থাকবে। তো প্রথম কথা হচ্ছে যে প্রথমত আমরা E20 অর্থাৎ 20% ইথানল এবং 80% পেট্রোল থাকবে এই টাইপের ফুয়েল কন্টিনিউয়াসলি আমরা দেখছি যে প্রত্যেকটা পেট্রোল পাম্পে চলে এসছে, এবং এটাকে ইউজ করার ফলে বিভিন্ন রকমের কন্ট্রোভার্সি আসছে। এবং যেখানে গভর্নমেন্ট ব্রাজিল এবং ইউএস যারা বহু বছর ধরে এই বিষয়টার ওপর কাজ করেছে, রিসার্চ করেছে এবং এটাকে দিয়ে নিজেদের যে ডোমেস্টিক পলিসি রিফর্ম করেছে, ইন্ডিয়া সেটা থেকে লার্নিং নিয়ে আবার নতুন করে এই জিনিসটাকে অ্যাপ্লাই করতে চলেছে। কিন্তু ইন্ডাস্ট্রি যে কথাটা বলছে সেটা হচ্ছে E20 ইথানলের যে ট্রানজিশন ইন্ডিয়া করছে সেটা অত্যধিক ফাস্টভাবে করছে, এবং এত দ্রুততার সাথে করার জন্য ভেহিকেলের মধ্যে যে কম্প্যাটেবিলিটি এবং ফুয়েলের যে এফিসিয়েন্সি সেটা নিয়ে বিভিন্ন রকমের কনসার্ন উঠতে শুরু করেছে। তো মেনলি যে জিনিসটা হচ্ছে এই জায়গায় সেটা হচ্ছে একটা র্যাপিড অ্যাডাপ্টেশন, সেকেন্ড হচ্ছে কম্প্যাটেবিলিটি কনসার্ন, থার্ড হচ্ছে পলিসি লার্নিং, এবং ফোর্থ হচ্ছে এনার্জি সিকিউরিটি। এই চারটে মেন পিলারের ওপরেই আজকে টোটালি ডিসকাশনটা থাকবে। তো প্রথম কথা হচ্ছে আমরা যদি ইথানল ব্লেন্ডিং নিয়ে ইন্ডিয়া কিভাবে এগিয়েছে সেই প্রোগ্রেসটা প্রথমে দেখার চেষ্টা করি। তো 2001-এর দিকে প্রথম পাইলট ইথানল ব্লেন্ডিং প্রোগ্রাম ইন্ডিয়া স্টার্ট করে। সো এটা কিন্তু অনেক দিন আগে থেকেই ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা পরিকল্পনা ছিল, এবং তারপরে 2004-এর দিকে এটা ফর্মালি অ্যানাউন্সমেন্ট হয়। 2006-এ গিয়ে E5 অর্থাৎ 5% ইথানল ব্লেন্ডিং এটা বিভিন্ন স্টেটের মধ্যে অর্থাৎ বিভিন্ন যে আমাদের রাজ্যগুলো রয়েছে সেখানে কিন্তু এটা রোল আউট করা শুরু হয়ে যায়। 2013 জানুয়ারি থেকে আমাদের পলিসি ফ্রেমওয়ার্ক তৈরি হয় এবং এটাতে নোটিফিকেশনও দেওয়া হয়। 2022-এর দিকে 10% ইথানল ব্লেন্ডিং ইন্ডিয়া অ্যাচিভ করে, অর্থাৎ 10% করে ইথানল ব্লেন্ড পেট্রোলের মধ্যে আসতে শুরু করে। আর তারপরে যেটা বিষয় যে এর 3-4 বছরের মধ্যেই E20 অ্যাডভান্স চলে আসে, এবং 2030 অবধি যেটা টার্গেট রাখা হয়েছিল সেটা কিন্তু 3 বছরের মধ্যে ইন্ডিয়া করে ফেলে। ফলে সময়ের অনেকটা আগে এই বিষয়টাকে কিন্তু ইমপ্লিমেন্ট করে দেওয়া হয়, যে কারণে এখান থেকে প্রচুর কনসার্ন আসতে শুরু করেছে। যাই হোক, তো এটা শুরু করার আগে অর্থাৎ এই ডিসকাশনটা আমরা ব্রাজিলের যে স্টেটটা হয়েছে বা ব্রাজিল যে অয়েল ক্রাইসিস ফিল করেছিল 1970s-এর দিকে সেই বিষয়টাকে আমরা একটু দেখার চেষ্টা করি। তো 1973-তে গ্লোবাল অয়েলের যে ক্রাইসিস হয়েছিল এই সিমিলার টাইপ অফ ইভেন্ট ওই সময়ের দিকে দেখা দেয়। তো সেই সময় থেকে ব্রাজিলের যে অয়েল ইম্পোর্টের যে ডিপেন্ডেন্সি সেই বিষয়টাকে তারা কমানোর জন্য তারা এই টাইপের প্রোগ্রাম অ্যানাউন্সমেন্ট করে, এবং পরবর্তীতে 1975 সালে ন্যাশনাল অ্যালকোহল প্রোগ্রাম তারা লঞ্চ করে, এবং যেখানে তারা ইথানলের যে প্রোডাকশন এবং ট্রান্সপোর্টেশন সেটা ট্রান্সপোর্ট ফুয়েল হিসাবে এটাকে যে ইউজ করা হবে সেটা নিয়ে তারা প্রমোশনও শুরু করে দেয়। 1976-এর দিকে তারা 11% অর্থাৎ E11 ম্যান্ডেটারি করে ফেলে নিজেদের কান্ট্রির মধ্যে। এর যে ইম্প্যাক্টটা তারা দেখেছিল সেটা হচ্ছে যে অয়েলের ইম্পোর্ট করার পাশাপাশি তারা দেখেছিল তাদের যে সুগারের যে মিলগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে রিভাইভ করতে শুরু করে, কারণ এক্ষেত্রে ব্রাজিল সুগার বেস যে মিলগুলো রয়েছে তারা কিন্তু সাপোর্ট পেয়েছিল ইথানলের এই টাইপ অফ গভর্নমেন্ট পলিসির জন্য।
তো যাই হোক, এর ফলে কি দেখা যায় না, 600 মিলিয়ন লিটারের কাছাকাছি যেখানে প্রোডাকশন হতো সেটা 75-76 ফাইন্যান্সিয়াল ইয়ারে, সেই জিনিসটা 79-80 ফাইন্যান্সিয়াল ইয়ারে ব্রাজিল দেখে 3.4 বিলিয়ন লিটারের কাছাকাছি প্রোডাকশন হতে শুরু করে। পরবর্তীকালে কি হয়, পরবর্তীকালে দেখি যে অয়েল প্রাইস প্রচুর পরিমাণে কমে যায় এবং অয়েল প্রাইস কমে যাওয়ার পর ব্রাজিলের মধ্যে একটা প্রবলেম আসে এবং সেই প্রবলেমটার ফলে যেটা দেখা যায় যে তারা তাদের যে সমস্ত এই মিলগুলো ছিল তারা আবার পুনরায় সুগারের প্রোডাকশনটাকে বাড়াতে শুরু করে, কারণ ইথানলের প্রাইস তখন বেড়ে গিয়েছিল এবং অয়েলের প্রাইস অনেকটা কমে যায়। অর্থাৎ গ্লোবাল মার্কেটে অয়েল প্রাইস যখন ফল করে যায় তখন এই বিষয়টা কিন্তু আর সেইভাবে কাজ করে না, যে কারণে সুগার মিলগুলো তারা আবার সুগার প্রোডাকশনের দিকে মন দিতে শুরু করে। তো এই টাইপের একটা সিচুয়েশন দেখেছিলাম। তো যাই হোক, 2003 সালে ব্রাজিলের মধ্যে E20 থেকে E25 রেঞ্জ তারা অলরেডি বানিয়ে সেটাকে ইউজ করতে শুরু করে। 2007 সালে তারা ফিক্স E25 ম্যান্ডেট করে দেয়, আর 2015-এর দিকে তারা E27 নিয়ে আসে, রাইট। তো সুতরাং এই যে বিষয়টা, এটা ব্রাজিলে অলরেডি ডিপ্লয় করা হয়েছে। তো সিমিলার কাইন্ড অফ জিনিস ইউএসএও ডিপ্লয় করেছে, কিন্তু ব্রাজিলে যে এই সুগার কেন থেকে এটা শুরু হতো, ইউএস সেই জায়গায় কর্ন বেসড ইথানল বানাতে শুরু করে এবং এটা আমরা দেখি কি ইউএসএও সমসাময়িক সময়ে অর্থাৎ 1973 লেট 70s বা আর্লি 80s দিকে এই টাইপ অফ সিচুয়েশন ইউএসএও ফেস করে এবং সেই কারণে তারাও সিমিলার টাইমে এই বিষয়টাতে তারা পদক্ষেপ নেয় এবং তারাও এই জিনিসটা ইমপ্লিমেন্ট করা শুরু করে দেয়। যাই হোক, 2000-এর দিকে আমরা যেটা দেখি যে রিনিউয়েবল ফুয়েল স্ট্যান্ডার্ড তারা ইন্ট্রোডিউস করে এবং কনভেনশনাল ফুয়েলের ওপর তারা ডিপেন্ডেন্সি কমাতে শুরু করে। তারা E10 ইউজ করতে শুরু করে এবং এটার ওয়াইড একটা অ্যাডাপ্টেশন ইউএসএতে অলরেডি হয়েছিল। জানুয়ারি 2011-এর দিকে ইপিএ রুলড আউট E15 এবং এই জিনিসটা কারের মধ্যে ইউজ করা হতো, বিশেষ করে লাইট ট্রাক যেগুলো আছে সেগুলোতে, এবং 2001-এর দিকে 2001-এর পরবর্তী যে সমস্ত মডেলগুলো আছে গাড়ির, সেই সমস্ত গাড়িতে ইউএসএ এক্ষেত্রে ইউজ করতে শুরু করে। 2017-এর দিকে ইউএসএ পরবর্তীকালে নিজেদের যে অয়েলের যে খনি সেগুলো পেয়ে যাওয়ার ফলে বা সেইখানে বিভিন্ন জায়গা থেকে অয়েলের যে ডমিনেন্সটা তারা তৈরি করে, তারপরেও তারা ইথানলকে কিন্তু গ্রেটার দেন 10% ইউজ করা শুরু করেছিল। যাই হোক, এরপরে আমরা যদি ইন্ডিয়া স্টোরিটার দিকে দেখি, তাহলে ইন্ডিয়ার ক্ষেত্রে E20 নেশন ওয়াইড তারা ইন্ডিয়া অ্যাকচুয়ালি এখানে ডিপ্লয় করা অলরেডি স্টার্ট করে দেয় এবং এই বছরের এপ্রিল মাস থেকে E20-কে ডিফল্ট পেট্রোলের সাথে এটাকে কিন্তু ইন্ডিয়া অ্যাভেলেবেল করে দিয়েছে, রাইট। এবং এক্ষেত্রে শুধুমাত্র এটা অ্যাভেলেবেল করলে হবে না, এটার যে উৎপাদনটা দেশে, আমাদের দেশে যেটা হচ্ছে সেটা কিন্তু সুগার কেন থেকেও যেমন হচ্ছে, তার সাথে সাথে ওই যে মানে খড় থেকে বা এই টাইপের যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ আমাদের যে ফুড প্রোডাক্টটা বানিয়ে নেওয়ার ফলে পরে যে শস্য অর্থাৎ স্টেম বডিগুলো রয়েছে, সেই বডিগুলো থেকেও অ্যাকচুয়ালি ইন্ডিয়া ইথানল প্রোডাকশন করে। এবং এক্ষেত্রে যে আমাদের পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলো আছে তারা অ্যাকচুয়ালি এখানে হিউজ লেভেলের ইনভেস্টমেন্ট করেছে, অলমোস্ট 1 লক্ষ কোটি টাকার কাছাকাছি এখানে কিন্তু ইনভেস্টমেন্ট অলরেডি হয়ে গিয়েছে, রাইট। এবং এই কারণে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের 1 এপ্রিলে পরবর্তীকালে যে পেট্রোলের যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোকে 20% ইথানলকে এখানে ইউজ করার কথা বলা হয়েছে, রাইট। যাই হোক, এরপরে যেটা হয় যে এখানে দুটো পয়েন্ট উঠে আসে, একটা হচ্ছে এর জন্য কি বেনিফিট পাচ্ছি আর কি আমরা এক্ষেত্রে কনসার্ন পাচ্ছি অর্থাৎ কনজিউমারের। তো গভর্নমেন্টের দিকে যেটা বক্তব্য যে ইথানল ব্লেন্ড আমাদের ইউজ করতে হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু এর যদি এক্সটেন্সিভ লেভেলের যদি আমরা ইথানল ইউজ করি এমন কিছু প্রবলেমস দেখা দেয় না। আর হায়ার অকটেন লেভেলের যদি আমরা ইথানল ইউজ করি বা হায়ার অকটেন যে সুপিরিয়ার কোয়ালিটির যদি অয়েলের সাথে আমি এটাকে মিক্স আপ করি তাহলে সেক্ষেত্রেও খুব একটা প্রবলেম হবে না এবং এটা ক্লিনার এনার্জি বানানোর জন্য এটা খুব দরকার। কিন্তু উল্টো দিক থেকে কনজিউমারের যে কনসার্ন রয়েছে, অর্থাৎ যারা গাড়ির মালিক বা যে সমস্ত লোকজন ইউজ করছে তাদের যে কনসার্ন হচ্ছে যে এটার ফলে কি হচ্ছে,
3 to 5% আমাদের ফুয়েলের একটা রিডাকশন হচ্ছে ঠিকই, কিন্তু ভেহিকেলের মধ্যে একটা ড্যামেজ হচ্ছে। এর কারণ হচ্ছে ইথানল বানানোর জন্য বা ইথানল ইউজ করার জন্য অনেকটা পরিমাণ জলও থাকছে এবং সেটা ইঞ্জিনের মধ্যে প্রচুর রকমের প্রবলেম করছে, এবং এটা কিন্তু সাধারণ গাড়ির যারা মালিক রয়েছেন তাদের জন্য একটা বেশ বড় রকমের কনসার্ন, এবং বিশেষ করে যেগুলো BMW বা এই টাইপের যে বড় হাই এন্ড কারগুলো রয়েছে সেগুলোর মধ্যেও কনসার্ন হচ্ছে। তো সেক্ষেত্রে ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে এই সমস্ত কার কোম্পানিগুলোর মধ্যে একটা মিটিং হয়েছে এবং তারা যে কথাটা বলছে যে এখানে প্রচুর পার্টস রয়েছে, যে পার্টসগুলো অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের যে গাড়িগুলো এসছে অর্থাৎ 2000 এই 15-15 আগে যে সমস্ত গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিছু পার্টসের যদি পরিবর্তন করা হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা সলভ হতে পারে। অর্থাৎ এই যে গাড়ির ইঞ্জিনের যে প্রবলেমটা হচ্ছে বর্তমান সময়ে মালিকরা যেটা নিয়ে কনসার্ন দেখা দিচ্ছে সেই বিষয়টাকে কিন্তু এইভাবে ট্যাকেল করা যেতে পারে। তো এরকমই একটা বক্তব্য উঠে এসেছে। এখন যদি আমরা ইন্ডিয়ার যে অ্যাডাপ্টেশন তার সাথে যদি আমি একটা তুলনা করার চেষ্টা করি ব্রাজিল এবং ইউএসএতে যে জিনিসটা হয়েছে সেটাতে, ব্রাজিলে এখানে সুগার কেন থেকে বানানো হতো এবং 1975-এর পরবর্তীকালে তারা E20, E25 এবং পরবর্তীকালে E27 ইউজ করছে, এবং ইউএসএ কর্ন বেসড ইউজ করার চেষ্টা করেছিল, এবং সেই জায়গা থেকে দেখা যায় যে ওরা E10, E15 এই অবধি তারা অ্যাচিভ করেছিল, এবং এই জায়গাতে ইন্ডিয়া সুগার কেন এবং ক্রপস থেকে শুরু করে এই জিনিসটা বানানোর চেষ্টা করছে অর্থাৎ ইথানল, এবং এই জায়গায় ইন্ডিয়া কিন্তু কেবলমাত্র E20-র মধ্যে লিমিটেড থাকার কথা বলছে না, আরও হায়ার এন্ড বা হায়ার ব্লেন্ড আনার কথাও ইন্ডিয়া এক্ষেত্রে ভাবছে। কিন্তু এক্ষেত্রে যেটা প্রবলেম ইন্ডিয়ার সেটা হচ্ছে র্যাপিডলি রোল আউট এবং কনজিউমারের যে কনসার্ন সেই কনসার্নটা রয়েছে, কারণ এক্ষেত্রে কোয়ালিটি মেনটেন্যান্স ঠিকভাবে হচ্ছে না, যে কারণে গভর্নমেন্ট যেটা ঠিক করেছে যে এরপরে এটার একটা ভালো রকমের রিসার্চ এবং ট্রায়ালগুলোকে ঠিকভাবে করা, যেখানে কোয়ালিটি কন্ট্রোলটাকে মেজার করতে হবে। আদারওয়াইজ ইথানলের সাথে ওয়াটার অর্থাৎ জল এবং তার সাথে পেট্রোল সমস্ত কিছু মিলে ফুয়েলের কিন্তু একটা কোয়ালিটি যেটা হয় সেই কোয়ালিটিটা কিন্তু ইন্ডিয়াতে ঠিক থাকছে না। তো সেটার কারণে কিন্তু এই টাইপের প্রবলেম হচ্ছে, যেখানে ব্রাজিল অ্যাকচুয়ালি একটা লং টার্ম ইকোসিস্টেম তৈরি করেছে, ইউএসএর একটা কম্প্যাটিবিলিটি ওয়াল তৈরি করে বিষয়টাতে আটকে থেকেছে, ইন্ডিয়া কিন্তু সেখানে খুব দ্রুত রোল আউট করার চেষ্টা করছে। তাই এই এক্সিকিউশনটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট হতে চলেছে, আদারওয়াইজ এই পুরো প্রজেক্টটা ফেল করার একটা বড় রকমের চান্সেস রয়েছে। যাই হোক, তো নেক্সট যে বড় কনসার্নটা যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্রাজিল E27 অ্যাচিভ করছে, ইন্ডিয়াতে কি আমরা পরবর্তীকালে E25 আসবে কি আসবে না। E25 বলার অর্থ হচ্ছে 75% পেট্রোল এবং 25% ইথানল, যেটা গভর্নমেন্ট অ্যাকচুয়ালি আনার চেষ্টা করছে, এবং এটাকে প্রচণ্ড ক্যালকুলেটেড ম্যানারে আনতে হবে। কারণ হচ্ছে যে হাই লেভেল অফ ইথানল ব্লেন্ড যদি থাকে তার কিন্তু ফুয়েল এফিসিয়েন্সি এবং ভেহিকেল পারফরমেন্স নিয়ে এই যে কনসার্নটা হচ্ছে এই কনসার্নটা কিন্তু রিয়েলিটিতে কিন্তু ইন্ডিয়ার এই E25 যে ভিশন সেই ভিশনটাতে কিন্তু বড় রকমের প্রবলেম তৈরি করতে পারে, রাইট। এবং এক্ষেত্রে ইনভেস্টারদের ক্ষেত্রে যে সমস্ত ইথানল প্ল্যান্টস রয়েছে, ডিস্টিলারিজ রয়েছে, স্টোরেজ, লজিস্টিক্স, সুগার, ক্রপ লিঙ্ক যে সাপ্লাই চেন এবং তার সাথে অটো কোম্পানি, যে এদের মধ্যে একটা ইকোসিস্টেম তৈরি করতে হবে, যে ইকোসিস্টেমটা প্রোডাক্ট কোয়ালিটি একদিক থেকে যেমন এনশিওর করবে, অন্য দিক থেকে ইনভেস্টমেন্ট, ফান্ডিং এই প্রত্যেকটা জিনিসকে করতে হবে, আদারওয়াইজ এই পুরো গেমটা ফেল করার চান্সেস অনেক বেশি। আর সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে ক্রুড অয়েল প্রাইস যদি ড্রাস্টিক্যালি ডাউন হয় তাহলে ব্রাজিলের মতো সিনারিও হওয়ারও একটা পসিবিলিটি আছে। তো সেই ক্ষেত্রে এই পুরো জিনিসটা একটা দোদুল্যমান জায়গার মধ্যে রয়েছে, যদিও গভর্নমেন্ট এক্ষেত্রে প্রচণ্ড ডেসপারেটলি পুরো জিনিসটা করার বা ইমপ্লিমেন্ট করার একটা চেষ্টা করে যাচ্ছে। তো বটম লাইন হচ্ছে যে পলিসি ডাইরেকশন পজিটিভ, কিন্তু ট্রানজিশন স্মুথ করতে আমাদের কনজিউমার অ্যাওয়ারনেসের যেমন দরকার, কনজিউমার কমিউনিকেশন দরকার, এবং তার সাথে দেখতে গেলে ভেহিকেলের যে রেডিনেস সেটাও দরকার। কারণ আমরা যে কোনো রকমের পেট্রোল গাড়ির মধ্যে এই ফুয়েলটাকে ইউজ করে সেটাকে যদি ইউজ করি তাহলে ইঞ্জিনের মধ্যে ক্ষতিগ্রস্ততার জায়গায় যাবে, এবং সেটা নিয়ে অলরেডি কনসার্ন উঠছে, রাইট। তো এই বিষয়টা কিন্তু এই মুহূর্তে একটা কোয়েশ্চেন মার্কের জায়গায় রয়েছে। তো আগামী দিনে
এই বিষয়টা কোন দিকে অ্যাক্ট করে সেটা বোঝার জন্য আমাদের নজর রাখতে হবে যে গভর্নমেন্ট যে টেস্টিং করছে সেটা কোন জায়গায় যাচ্ছে, এবং কোয়ালিটি কন্ট্রোল, এই ফুয়েলের যে কোয়ালিটি কন্ট্রোল সেইটার ওপর গভর্নমেন্ট কি নতুন পলিসি নিয়ে আসছে। কারণ এই জায়গাটা না হলে E25 ভিশনের জন্য একটা বড় কোয়েশ্চেন মার্ক চলে আসবে। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।